Okay, so the first question is uh, in our previous classes, how did we inform the string or file object the file name that it's supposed to represent, open or represent? তাহলে একটা স্ট্রিং কোন ফাইলটাকে ওপেন করবে বা একটা ফাইল অবজেক্ট কোন ফাইলটাকে রিপ্রেজেন্ট করবে, এই ফাইলের নামটাকে আমরা কিভাবে এই স্ট্রিং ক্লাসকে বা ফাইল ক্লাসকে জানিয়েছি। So what is your answer? If you don't understand the question, you have to tell that I did not understand the question, so explain it again. So if I ask you that I want to write some content in a file, let's say customer.bin file, okay? অবজেক্ট স্ট্রিং দিয়ে আমি এই ফাইলটা বানাতে চাই, তাহলে অবজেক্ট আউটপুট স্ট্রিম উইল ইউজ এ ফাইল আউটপুট স্ট্রিম। এখন এই ফাইল আউটপুট স্ট্রিমকে আমি কিভাবে বোঝাবো যে এইটা কাস্টমার ডট বিন, নট প্রোডাক্ট ডট বিন? অথবা যদি একটা ফাইল ইনস্ট্যান্সিয়েট করি যে ফাইল এফ, তারপর আমি বললাম যে ফাইল রাইটার এফ, তাহলে এফ যে আমার কাস্টমার ডট বিনকে রিপ্রেজেন্ট করবে, এইটা আমি কিভাবে এই স্ট্রিম ক্লাস অথবা ফাইল ক্লাসকে বোঝাবো? কিভাবে আমরা করেছি ফাইল হ্যান্ডলিং ক্লাসগুলোতে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, একটা ফাইল রাইট করতে হলে প্রথমে কি করতে হবে? হোয়াট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ফাইল? ভাইভাতে যদি এই কোশ্চেনটা করা হয় আপনাকে, আপনি কি অ্যান্সার দিবেন? যে আপনি যদি একটা ফাইল ক্রিয়েট করতে চান অবজেক্ট রাখার জন্য, হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো? তা আপনি প্রজেক্ট সাবমিট করছেন, ফাইল টাইল বানাইছেন সব, কিন্তু ভাইভাতে যদি এই কোশ্চেন অ্যান্সার দিতে না পারেন, তাহলে আপনি ওটা করলেন কিভাবে? তো বলেন তাহলে এখন হোয়াট ইউ নিড টু ডু, প্রসিজিওরটা বলেন। আপনি ট্রাই করেন। ফাইল নেম দিয়ে কি করতে হবে? প্রথমে কি ক্রিয়েট করতে হবে? না, ফাইল তো ক্রিয়েট হবে যখন আপনি রাইট করবেন, কিন্তু তার আগে কিছু কাজ আছে না, সেটা কি? কোন ক্লাসের? মডেল ক্লাসের অবজেক্ট তো আপনি রাইট করবেন, কিন্তু আগে ফাইলটাকে রেডি করবেন কিভাবে?
স্ট্রিম দিয়ে আগে ফাইলটা রেডি করতে হবে না? সেই প্রসেসটা কি? হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, আপনি বোঝেন কিনা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটাই তো জানতে চাচ্ছি। এক্সপ্লেন করেন, আপনাকে তো কোড জিজ্ঞেস করতেছি না, এক্সপ্লেন করেন। আপনি যেটা বললেন ওটা তো শেষে, যে মডেল ক্লাসের অবজেক্ট রাইট করতে হবে, রাইট অবজেক্ট মেথডে আপনি বলবেন, পাঠাই দিবেন, অবজেক্টটা রাইট হয়ে যাবে। তার আগে আর কাজ নাই? সেগুলো কি শুরু থেকে বলেন। প্রথমে রিসোর্সে কিসের জন্য যাবেন? এফএক্সএমএল বানানো। ওগুলো আছে, আপনি এফএক্সএমএল থেকে ডাটা ক্যাপচার করে অবজেক্টও বানাই ফেলছেন। ধরেন C1 একটা অবজেক্ট কাস্টমার, এখন এই C1 কে আপনি রাইট করতে চান কাস্টমার ডট বিন ফাইলে, তার জন্য আপনাকে কি করতে হবে? কোডের মধ্যে কি কি কাজ করতে হবে? কন্ট্রোলার আপডেট করলে তো কোডই থাকবে কন্ট্রোলারে, কিন্তু সেই কোডে কি থাকতে হবে সেটি জিজ্ঞেস করতেছি। আমার এই C1 একটা কাস্টমার অবজেক্ট, এটাকে আমি একটা বাইনারি ফাইলে কাস্টমার ডট বিন ফাইলে রাইট করতে চাই, তাহলে আমার কন্ট্রোলারের কোডে হোক বা যেখানকার কোডেই হোক কি থাকা দরকার, কি করা লাগবে আমাকে? যাই হোক, এখন এটা যদি আপনারা সময় নষ্ট করে লাভ নাই, যে আমরা যেগুলো করছি সেগুলো হলো বাই হার্ড কোডিং দ্য ফাইল ইন দ্য প্রোগ্রাম। তো আমি যদি সেকশন 3, আপনার সেকশন 7, তাই না? তাহলে এই যে প্রথমে একটা স্ট্রিমকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে এবং কনস্ট্রাক্টরে ফাইলের নামটা দিয়ে, অথবা আমরা দেখেছি যে ফাইল অবজেক্ট আমরা বানাতে পারি, সেক্ষেত্রে স্ট্রিমের কনস্ট্রাক্টরে আমরা ফাইল অবজেক্টটাও দিতে পারি। সেক্ষেত্রে ফাইল অবজেক্টের কনস্ট্রাক্টরে ফাইলের নামটা দিতে হবে। তারপরে স্ট্রিম যখন রেডি হবে তখন আপনার কোন ধরনের স্ট্রিম তার উপর ডিপেন্ড করবে আপনি কি কোন মেথড দিয়ে রাইট করবেন। অবজেক্ট স্ট্রিম হলে রাইট অবজেক্ট। এটা বলতে পারলেন না কেন এই সহজ স্টেপটা? আচ্ছা, তো এখন এখানে আমরা ফাইলের নাম কিভাবে ওকে জানাচ্ছি? এই যে হার্ড কোড করেছি। হার্ড কোড করা মানে কি বলেন? হার্ড কোড করা মানে কি? কোডের মধ্যেই ফাইলের নামটা দিয়ে দেব। তাহলে এখানে হু ডিসাইড দ্য ফাইল নেম? এই যে ফাইলের নামটা হবে এয়ারক্রাফট অবজেক্টস ডট বিন, এটা কে ডিসাইড করছে? হ্যাঁ, ইউজার তো রান টাইমে আসবে। কোডে দেওয়া হয়েছে ফাইলের নামটা হার্ড কোড করে, কে দিছে নামটা, কে ডিসাইড করছে? কোডার, প্রোগ্রামার। তা আপনি এখন একটা ওয়ার্ড ফাইল বানাচ্ছেন, এই ফাইলটার নাম কি ওয়ার্ডের প্রোগ্রামার ঠিক করবে নাকি ইউজার হিসেবে আপনি ঠিক করবেন? ওয়ার্ডের প্রোগ্রামার তো মাইক্রোসফটের এমপ্লয়ি, তারা ঠিক করে দেবে আপনার ওয়ার্ড ফাইলের নাম কি হবে, না আপনি ঠিক করবেন? তো তাহলে এই যে হার্ড কোডিং করে দেওয়া ফাইলের নাম is okay for some cases but not for all cases. So if user at runtime, not the programmer, user needs to decide the file name, যেটা অনেক সময় দরকার হবে আপনার, then how can ওই যে ফাইল অথবা স্ট্রিং অবজেক্ট know the file name? এটা হচ্ছে পরের প্রশ্ন। প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো যে আমরা ফাইলের নামটা হার্ড কোড করে দিয়েছি। That's what we have done in last week. aircraft.txt, aircraft data.bin, aircraft objects.bin, এই নামগুলো
কোডের মধ্যেই ফিক্স করে দেওয়া ছিল, হার্ড কোড করা। সেটা কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হলেও সব ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না। অনেক ক্ষেত্রেই ফাইলের নামটা ইউজার ডিসাইড করে। So you draw a painting. What will be the name of that image file? You decide. User, not the developer of paint software. তো সেই ক্ষেত্রে আমরা আমাদের স্ট্রিমকে ফাইলের নামটা কিভাবে জানাবো? If it is not hard coded. হ্যালো, এই যে কথা বললে নয়েজ করেন না, শোনেন। আর কথা বলতে চাইলে বাইরে গিয়ে বলেন। So what will be the answer of this question? আমরা এখন ইউজার ঠিক করবে ফাইলের নাম। তো সেটা এই স্ট্রিমকে আমরা জানাবো কি করে যে দিস ইজ দ্য ফাইল নেম ইউ নিড টু ওপেন, বা ফাইলকে জানাবো কি করে দিস ইজ দ্য ফাইল নেম ইউ নিড টু রিপ্রেজেন্ট। যেটাই হোক সেটা আমরা কিভাবে জানাবো? এখন তো আর হার্ড কোড হচ্ছে না, এখন ইউজার ঠিক করে দিচ্ছে। সো হাউ, বলেন। না না, কন্ডিশন সেট, ফাইলের নামটা কি হবে সেটা আপনার স্ট্রিম জানবে কি করে? এখানে তো আপনি ফাইলের নামটা কোডের মধ্যে ফিক্স করে দিচ্ছেন, যে ফাইলকে বলতেছেন দিস ইজ দ্য ফাইল নেম ইউ রিপ্রেজেন্ট। অথবা যদি ফাইলকে ইউজ না করে সরাসরি স্ট্রিমেই দেন, তাহলে বলতেছেন স্ট্রিমকে fs1 হচ্ছে আপনার ফাইল আউটপুট স্ট্রিম, যে দিস ইজ দ্য ফাইল নেম ইউ নিড টু ওপেন। তো এটা তো কোডেই দেওয়া আছে, কিন্তু ইউজার যখন ঠিক করবে তখন সেটা জানাবেন কি করে? তো তখন যে user will provide the file name in a text field, ওকে? তো তখন এই text field এ get text করে আপনি ফাইলের নামটা ফাইলের কনস্ট্রাক্টরে অথবা স্ট্রিমের কনস্ট্রাক্টরে দিতে পারেন, কারণ ইউজার দিচ্ছে। এখন এই যে টেক্সট ফিল্ডে ফাইলের নাম দেওয়া, এটাও অপটিমাল না, and this is also not industry practice. তো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হলো টু ইউজ ফাইল চুজার, to choose a file. So for example, let's say singular দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমি এখন একটা fxml ফাইল সেভ করতে চাই। তাহলে ফাইলের নামটা আমি ঠিক করে দিব ইউজিং ফাইল চুজার। তাহলে এখানে যদি ফাইলে গিয়ে বলি সেভ অ্যাজ বা সেভ, অথবা ওপেন করার সময় ওপেন, তা আমরা সেভ করতে চাচ্ছি, তখন এই যে জিনিসটা আসলো, এইটা তো টেক্সট ফিল্ড না। এটা কি টেক্সট ফিল্ড? এটা কি? এটা একটা ডায়ালগ বক্স। এটা একটা ডায়ালগ বক্স। বুঝাতে পেরেছি? হ্যাঁ না পারি নাই? সেম থিং ওয়ার্ডের ক্ষেত্রেও। ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমি এখন একটা ডকুমেন্ট সেভ করতে চাই বা এক্সিস্টিং ডকুমেন্ট ওপেন করতে চাই, তাহলে আমি যদি এখন সেভ করতে চাই, কোনো একটা ফোল্ডার আমি সেভ করতে চাই, তাহলে এটা কি আসলো? এটা কি টেক্সট ফিল্ড? এটা একটা ফাইল চুজার ডায়ালগ, টু চুজ এ ফাইল। যেহেতু সেভ করার জন্য বলতেছি সেভ অ্যাজ, ওপেন করার জন্য হলে ওপেন। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সব সফটওয়্যারেই ফাইল সেভ বা ওপেন করার জন্য রান টাইমে ইউজারকে যখন ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, ইউ ডিসাইড which file to open, which should be the file name to save. So text field is not a good option, file chooser. বুঝা গেল? তো আমরা এখন ফাইল চুজার ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের এখানে ফাইলের নাম কি ছিল? আমরা যদি প্রজেক্ট ফোল্ডারে ঢুকি, সেকশন কত? সো হোয়াট আর দ্য ফাইল নেমস? হবে এটাকে রান করলে
এই যে এয়ারক্রাফট ডট টিএক্সটি, এয়ারক্রাফট ডাটা ডট বিল, এয়ারক্রাফট অবজেক্টস ডট বিল। আচ্ছা, এখন আমরা যদি বলি যে টেক্সট ফাইলের নামটা আমরা ফিক্সড করে দিব না, ফাইল চুজার দিয়ে দেবো, যে কোনোটাই দিতে পারি জাস্ট দেখানোর জন্য, তাহলে আমরা কিভাবে এটা করতে পারি। ওকে, এটাকে আমি স্টার্টে নিয়ে যাই, কারণ লঞ্চ এটা হচ্ছে try should be এইখানে তাহলে একটা মিসিং কোথাও, এইটা হলো কমেন্ট করা কোনটুকু, কমেন্ট করা কেন এগুলো, ওকে। তো স্টার্টে সাধারণত লঞ্চটাই থাকে, তো এটা থাকুক, আমরা এই স্টার্টে এটা নিয়ে যাই, বাট আপনার ক্ষেত্রে এটা স্টার্টেও থাকবে না, এটা কোনো একটা কন্ট্রোলারের অন অ্যাকশনে থাকবে বা মডেল ক্লাসের মেথডে থাকবে। ওকে, সো নাও এই যে আমরা এখানে বলে দিচ্ছি এয়ারক্রাফট ডট টেক্সট, এটা আমরা এখন বলবো না, আমরা এখন একটা ফাইল চুজার ইউজ করবো। ওকে, সো ফাইল চুজার fc equal to new file chooser. ওকে, এখানে একটা উইন্ডো দিতে হয়, আমি যদি উইন্ডো না দিই তাহলে কারেন্ট উইন্ডোটাই নিবে। ওকে, ও এইখানে না, মেথড কলে। ওকে, এখন খেয়াল কর আমার স্ট্রিমে আমি কি দিয়েছি, স্ট্রিমের কনস্ট্রাক্টর, এটা হচ্ছে স্ট্রিমের কনস্ট্রাক্টর fw, এখানে আমি কি সাপ্লাই দিয়েছি, স্ট্রিং ফাইলের নাম। আমি চাইলে একটা ফাইলও দিতে পারতাম, পারতাম না, পারতাম কি না, আমাকে একটা ফাইল বানাইতে হইতো, যে ফাইল f ইকুয়াল টু নিউ ফাইল, সেখানে আমি বলতাম এয়ারক্রাফট ডট টিএক্সটি, তাহলে এয়ারক্রাফট টিএক্সটি কে রিপ্রেজেন্ট করার জন্য একটা ফাইল অবজেক্ট রেডি, হুইচ ইজ f। তাহলে এখন আমি চাইলে এটার কনস্ট্রাক্টরে ফাইলটাকেও দিতে পারি। ওকে, তাহলে যে ফাইলটাকে যে আমি রিপ্রেজেন্ট করলাম উইথ দ্য ফাইল নেম, যেটা হার্ড কোডেড, কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা বলবো যে ফাইল চুজারের একটা মেথডকে কল করব। ওকে, সো ফাইল fc ডট, আমরা সেভ রাইট করতে চাচ্ছি মানে সেভ করা, তাহলে শো সেভ ডায়ালগ, আর ওপেন করতে চাইলে, রিড করতে চাইলে শো ওপেন ডায়ালগ। তো এই যেখানে একটা প্যারামিটার এসে উইন্ডো দিতে হয়, তা আমি উইন্ডোর নাম যদি জানা না থাকে আমি নালও দিতে পারি, তাহলে শো সেভ ডায়ালগ কল করে ফেললাম। এখন এই মেথডটা কল হইলেই আমার এই ফাইল চুজারটা আসবে। এখন
এই মেথডটা রিটার্ন করবে কখন, এই মেথডটা কমপ্লিট হবে কখন? তো কিছু একটা রিটার্ন করবে, সেটা আমরা রিসিভ করব বাম পাশে, কিন্তু রিটার্ন করবে যখন সে সে কাজটা কমপ্লিট হবে। তাহলে আমরা এখন এই জায়গায় আছি, তাহলে কখন সে রিটার্ন করবে? সেভ দিলে, ক্যান্সেল দিলে, অথবা এখানে ক্লোজ করবে, তিনটেই তার কাজ শেষ। কিন্তু আমি যদি ক্লোজ করি, বেসিক্যালি আই এম নট চুজিং এনি ফাইল, তখন সে নাল রিটার্ন করবে। যদি আমি ক্যান্সেল দেই, তাহলেও সে নাল রিটার্ন করবে। বাট ইফ আই গিভ সেভ, সো আই হ্যাভ গিভেন এ ফাইল নেম abc.txt, এটা fxml ফাইল। তাইলে এই fxml ফাইলটা যখন আমি নামটা দিয়ে সেভ বাটনটা ক্লিক করব, তখন সে কি রিটার্ন করবে? ফাইলের নাম না, তা রিটার্ন করবে না, সে একটা ফাইল রিটার্ন করবে। তো তার মানে আমাদের যে এই যে এফ, এই এফ এর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা রিসিভ করতে পারি। তো আমরা বলতে পারি যে ফাইল এফ ইকুয়াল টু, তো সেই ক্ষেত্রে আর আমার হার্ড কোড ইররিলেভেন্ট। তাইলে ফাইল চুজার থেকে আমি যে ফাইলটা সিলেক্ট করলাম, তাকে রিপ্রেজেন্ট করা একটা ফাইল অবজেক্ট রিটার্ন করবে। তাহলে আমরা যদি এটা দেখি, শো সেভ ডায়ালগ, এই দেখেন রিটার্ন টাইপ কি? ফাইল, পাবলিক রিটার্ন টাইপ ফাইল, শো সেভ ডায়ালগ। তাহলে আমরা একটা ফাইলের মধ্যে নিয়ে নিলাম, ওইটাই আমরা আমার স্ট্রিমের কনস্ট্রাক্টরে দিয়ে দিলাম। সো স্ট্রিম এখন ওই ফাইলটাকে ওপেন করবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে। তাহলে এখন কিন্তু আর আমার এয়ারক্রাফট টেক্সট বলে কথা না, আমি এখন ফাইল চুজারে যে নামটা দিব সেটাই হবে। ওকে? হ্যাঁ, কোথায় নাল হইলো কিভাবে? তখন নাল রিটার্ন করবে, তখন এফ নাল হবে। তো এটা আমি চেক করতে পারি, এটা একটা ভালো অবজারভেশন। আমি বলতে পারি যে ইফ এফ নট ইকুয়াল টু নাল, তাইলেই তুমি স্ট্রিং দিয়ে এটাকে ওপেন করো। এলস একটা অ্যালার্ট দিয়ে দাও যে নো ফাইল সিলেক্টেড টু ওপেন। রাইট? তো ঠিক আছে, তাহলে আমরা ফাইল রাইট করে ফেললাম। এখন যদি আমি রান করি আরেকবার, যেহেতু স্টার্ট মেথডে, সেহেতু কি হবে? যেহেতু আমরা স্টার্ট মেথডে আছি, এটা কি সেকশন 7 না? ওইটা অ্যারিথমেটিক অপারেশন, এয়ারলাইন্স কোথায়? হ্যাঁ, তাহলে আমি এখন এটা ডিলিট করে আবার দেখাই। এখন কিন্তু ওই বাকি দুইটা ফাইলের নাম ওইটাই থাকবে, হার্ড কোড করা, কিন্তু টেক্সট ফাইলের নাম আমরা যেটা দিব সেটা। সো লেটস রান ইট। আচ্ছা, FW কি বলতেছে? আচ্ছা, ওকে। তো বলতেছে যদি আমার ইফ ফেল করে, তখন তো এটা রাইট করা যাবে না, কারণ আমি তো নিউই করি নাই, তাই না? তো সেই ক্ষেত্রে এইটাও আমরা ওই ইফের মধ্যেই দিব। ঠিক আছে, কারণ এটা মেক সেন্স যে তোমার যদি ইফ ফেল করে, তো তাহলে তুমি রাইট করবা কিভাবে? তো ওইটা আমরা ইফ মানে ফাইল প্রপারলি একটা ফাইল নেম সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলেই আমরা আসলে স্ট্রিম দিয়ে ওপেন করব এবং রাইট করব। ওকে, বোঝা যাচ্ছে? তো তাহলে আমরা যদি এখন আরেকবার রান করি, তাহলে আমরা দেখবো যে আমাদের ফাইল চুজারটা চলে আসবে। যেহেতু স্টার্ট মেথড কি বলতেছে, ভেরিয়েবল এফ ইজ অলরেডি, ও আচ্ছা, অলরেডি ডিফাইন করা আছে এফ।
কোথায় ডিফাইন করা আছে, কি নামে আছে? ও, একই ফাইল তো আমি দুইবার দিতে পারবো না, তাই না? ঠিক আছে, তাইলে F2 দেই, সেই ক্ষেত্রে এটা F2, ওকে, সেই ক্ষেত্রে F2.exist, ওকে। নাও ইউ সি ফাইল চুজার came। তো এখন আমি ফাইলের নাম দিব, আগে ছিল কি aircraft.txt, লেটস সে aircraft info.txt। এখন এটা লোকেশন কি হবে আমি ঠিক করে দিতে পারি, কোথায় রাখতে চাই আমার ইচ্ছা। তাইলে এয়ারলাইন অপারেশন 7 এখানেই রাখতে চাই, তাইলে এই ফোল্ডারে এই ফাইলটা ক্রিয়েট হবে। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের 3টা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ওকে। কিন্তু এটা এখন হয়ে গেছে aircraft info.txt, not aircraft। আচ্ছা, আমরা এটা কি টেক্সট ফাইলে করছিলাম নাকি কোন ফাইলে করছিলাম? এইটা আমরা দিয়েছি কোন ফাইলে? ও, এটা অবজেক্ট আউটপুট স্ট্রিমে দিয়েছি একটু, তাই না? ফাইল চুজার আমরা আনছি কোথায়? ফাইল চুজার আনছি এইখানে, এফ ফাইল রাইটার, ওকে, ঠিক আছে, ফাইল রাইটার রাইট, এয়ারক্রাফট ইনফরমেশন আমরা রাইট করতেছি এবং FW ক্লোজ, ওকে। এটা হচ্ছে অবজেক্ট স্ট্রিম, ওকে। ওইটা আপনি ওখানেও দিতে পারেন যে ইফ এফ নট ইকুয়াল টু নাল, সিমিলারলি এখানেও আপনি দিতে পারেন। এখানে তো এক্সিস্ট করে কিনা সেটা দেখে আমরা টেস্ট করতেছি। আর এখানে এখানে আপনি বলতে পারেন যে ইফ এক্সিস্ট, এখানে ইম্পর্টেন্ট না, কারণ এখানে হেডারের কোনো বিষয় নাই, টেক্সট ফাইল যেহেতু, না থাকলে সে ওভাররাইট করবে, আপনি কমা ট্রু দিচ্ছেন অ্যাপেন্ড করবে, ওকে, ঠিক আছে। তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম যে ফাইল চুজার দিয়ে কিভাবে জিনিসটা হচ্ছে? না আরেকবার দেখাইতে হবে? বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক হলো, আমরা আগে চার্টটা দেখে আসি, কারণ ওটা আপনারা ইউজ করতে চাইতে পারেন। তো চার্টের ক্ষেত্রে আমাদের মিনি আইরাস যে প্রজেক্টটা, ওইটাই আমরা ইউজ করব। ওকে, so in this mini iras, if I execute this mini iras project, which is main application class, so if I execute this, so this is the mini iras। এখন বলুন তো এইটার প্যারেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করছি, কি মনে হয় আপনার? কেন মনে হইল এটা? সেটা আপনি এটা দেখে বুঝতেছেন কিভাবে? এটা তো আপনি গত ক্লাসের মেমোরি থেকে বলতেছেন, কিন্তু এইটা দেখে, প্রথমবার এটা দেখে আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, সেটাই বা আপনি বুঝলেন কি করে? দেখে তো বোঝা যাবে না। ভিবক্সও হইতে পারে, ভিবক্সে প্রথমে মেনু বার রাখছেন, তারপরে এটা রাখছেন, তারপরে এটা রাখছেন, ভার্টিক্যালি আছে, তাই না?
তাহলে আপনাকে fxml ফাইলটা দেখতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড ভিউ, ওকে, কমন ড্যাশবোর্ড ভিউ। লগ ইন করলে প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকবে। তা আমি এটাতে লগ ইন করি নাই, এই জন্য আমি ইউজারগুলোকেই মেনু হিসাবে রাখছি। তাহলে এগুলো হচ্ছে সিআইটিএস অ্যাডমিনের গোল, ফর এক্সাম্পল রেজিস্টারের গোল, ওকে, হেডের গোল, ওকে, ফ্যাকাল্টির গোল ইত্যাদি। তো তাহলে এই যে স্টার্টিং যে এফএক্সএমএলটা যেটা স্টার্ট মেথড লোড করে সেটা হচ্ছে কমন ড্যাশবোর্ড। ইফ ইউ লুক ইনটু, আপনি এখানে দেখে বলতে পারবেন না যে এটা লেআউট কি, এটা পসিবিলিটি অনেক দুই তিনটা হইতে পারে, দেখতে একই রকম লাগবে। তাহলে আপনাকে অ্যাকচুয়ালি এফএক্সএমএল এ গিয়ে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য লেআউট। তাহলে আমরা এফএক্সএমএল এর এখানে আমার কমন ড্যাশবোর্ড, এইটা আমার স্টার্ট মেথডে লোড হচ্ছে। If I show you this FXML, সেম বিল্ডারের পার্টটা আবার কি হইল? আচ্ছা, এটা আমি কোড থেকে ওপেন করছি, মেনি অ্যারেস, ঠিক আছে, কিন্তু এটা কোন ফোল্ডার থেকে? আরেকবার করি, দাঁড়ান। এটা কি সামারের স্প্রিং স্প্রিং 25? আমরা সামারেরটা করবো, ওকে। ঠিক আছে, তাহলে আমরা এখন কমন ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল, পাথটা ঠিক করতে হবে। কমন ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল। তাহলে এখানে আমার প্যারেন্ট হিসাবে কি আছে? বর্ডার পেন। কেন বর্ডার পেন নিলাম? গত ক্লাসে দেখানো হয়েছে যে মেনু বার স্ট্রেচ করে না অ্যাঙ্কর পেনে, কিন্তু অ্যাঙ্কর পেনের বাই ডেফিনেশন ইট উইল অ্যাঙ্কর টু দ্য পজিশন with the size wherever you drop it, drag and drop. কিন্তু বর্ডার পেন occupies the whole border, whatever you put there. তো এই জন্য মেনু বারটা আমরা বর্ডার পেনে দিয়েছি, ওকে। এখন সেন্টারে কি আছে বলেন? কোথায়, কিভাবে বলবেন? সেটা আপনি কিভাবে বুঝলেন সেন্টার র্যাঙ্ক করবেন? না, দেখে তো বুঝবেন না, আপনাকে ভিজুয়াল দেখে তো বুঝবেন না, আপনাকে নোট দেখতে হবে। তাহলে সেন্টারে কি আছে? নোট দেখেন, হায়ারার্কিতে নোট দেখেন, সেন্টারে কি আছে? লেভেল। আর বটমেও লেভেল। লেফট রাইট খালি, প্লট খালি, প্লট সেন্টার দখল করে ফেলছে। তা আমি এইটা খেয়াল রাখেন, ঠিক আছে? এখন দেখেন, আমি চার্ট জেনারেট করতে চাই, তাহলে আমার চার্ট জেনারেট করার জন্য আমি যেটাকে রান করি, তাহলে আমার রেজিস্টারের গোল হলো, অনেক গোলের মধ্যে তার একটা গোল হচ্ছে রিপোর্ট দেখা। কি রিপোর্ট দেখা? স্পেসিফিক রিপোর্ট দেখা। একটা হচ্ছে জেন্ডার স্পেসিফিক পাই চার্ট। তাইলে এখানে দেখেন
এখানে কি বলা আছে? জেন্ডার রেশিও চার্ট, তাই না? তার মানে আমার স্টুডেন্টের জেন্ডার রেশিও চার্ট অথবা ফ্যাকাল্টির জেন্ডার রেশিও চার্ট। তাহলে এটাও একটা এফএক্সএমএল। তাহলে এই এফএক্সএমএলটাকে যদি এখন আমি আবার ওপেন করি, তাহলে এই যে জেন্ডার রেশিও চার্ট, এটাকে ওপেন করলাম। এখানে কি আছে নোট হিসাবে? হ্যাঁ, অ্যাঙ্কর হচ্ছে প্যারেন্ট, তার ভেতরে কি আছে? পাই চার্ট, একটা বাটন, একটা কম্বো, একটা লেবেল, দেখাও যাচ্ছে তাই। So if you want to generate a chart, you have to drag and drop a chart on your parent. Parent হোক বা whatever is the layout. এটা প্যারেন্ট না হয়ে প্যারেন্টের মধ্যে আরেকটা লেআউটও হইতে পারে। অর্থাৎ যেখানে চার্টটা আপনি রাখতে চান সেখানে চার্টটা ড্র্যাগ করে আনতে হবে। So these are the chart that we can generate. Okay? পপুলার কোনগুলো এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়? পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, এই চার্টটাই বেশি ইউজ হয়। বাকিগুলোও হয়। স্ক্যাটার চার্ট আপনার ওই ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য রিসার্চের ক্ষেত্রে বেশি লাগে। ওকে, তো তাহলে আমরা যে এখান থেকে যে চার্টটা ইউজ করতে চাই সেই চার্টটা এনে আমার অ্যাজ এ নোড বসাতে হবে। তা আমরা বসালাম এবং এই চার্টের এরিয়া কতটুকু এটা বোঝার জন্য আমরা একটা প্রপার্টিতে গিয়ে বর্ডার কালার দিয়ে দিয়েছি। তাহলে বোঝা যাবে আচ্ছা এইটুকু হচ্ছে চার্ট। নাহলে আবার অ্যাঙ্কর পেনের সাথে সে মিশতে থাকবে, বুঝবেন না চার্টের এরিয়া কতটুকু। ওকে, এখন আমরা আছি কিন্তু এই এফএক্সএমএল এ। রান টাইমে যখন রেজিস্টার বলবে এই মেনু আইটেমে যখন ক্লিক করবে, তাহলে মেনু আইটেম অন অ্যাকশনের উপর ভিত্তি করে আমার নতুন এফএক্সএমএল লোড করতে হবে। এখন আমরা কারেন্ট এফএক্সএমএল থেকে নতুন এফএক্সএমএল কিভাবে লোড করি? হোয়াট আর দ্য অপশনস দ্যাট উই হ্যাভ? আমরা এতদিন যে নেভিগেট করেছি, অপশনস কি ছিল আমাদের কাছে? এফএক্সএমএল 1 থেকে এফএক্সএমএল 2 তে যে আমরা নেভিগেট করেছি, হাউ ডিড উই ডু দ্যাট? না, সেটা তো কোড, মানে আমার মানে লোডিংটার পসিবিলিটি কি কি হতে পারে? সেম উইন্ডোতে সেম স্টেজে আরেকটা ডিফারেন্ট স্টেজে, তাই না? তো যখনই আমরা স্টেজ ইউজ করব তখনই আমাকে স্টেজে একটা সিন সেট করতে হবে। সো দ্য স্টেজের যে ভিজুয়াল এরিয়া, উইন্ডোর যে ভিজুয়াল এরিয়া, ওই পুরাটা হচ্ছে আমার সিন। So if I set a scene to a stage and show that stage, my previous FXML is completely replaced by the new FXML as a brand new scene. So FXML loader.load will give me the parent of the FXML, and I am giving that parent to the constructor of scene. The new scene তার প্যারামিটার হিসেবে প্যারেন্ট মানে fxml loader.load। তাহলে আমার প্যারেন্ট, এইখানে প্যারেন্ট কি? তাহলে fxml loader.load, এই fxmlটাকে যদি আমি fxml লোডারে বলি get class.get resource এই fxml, এবং তার fxml loader.load আমাকে এই অ্যাঙ্কর পেনটা দিবে। আগে আমরা কি করতাম, এই অ্যাঙ্কর পেনটাতে একটা নিউ সিন বানাতাম এবং সেটাকে আমরা একটা স্টেজে সেট করতাম, আইদার নিউ স্টেজ অর দ্য কারেন্ট স্টেজ। কিন্তু আমার এখানে ডিজাইন প্যাটার্নটা হচ্ছে যে আমি সিন চেঞ্জ করব না, আমার যে ড্যাশবোর্ড সিন ওইটাতেই আমি থাকব। তাহলে আমার যে চার্টের যে এফএক্সএমএল, তার প্যারেন্ট দিয়ে আমি নতুন কোনো সিন বানাবো না।
বরং সেই অ্যাঙ্কর পেনটাকে আমি আমার সেন্টারে বসাই দেব। তাহলে এই এফএক্সএমএলটা, এই পুরো এফএক্সএমএলটা এই এফএক্সএমএল এর শুধু সেন্টারের মধ্যে লোড হবে। এখন আমরা যদি একটা এখানে বর্ডার পেন আনি, তাহলে আমি কি একটা সেন্টারে অ্যাঙ্কর পেন দিতে পারি না? তাহলে এই যে সেন্টারে যে অ্যাঙ্কর পেন দিলাম, দেওয়া তো যায়। এটা আমি ডিজাইন টাইমে দিয়েছি ইন দ্য সিন বিল্ডার, কিন্তু আমি এখন কোডিং এর মাধ্যমে এই লেভেলটাকে রিপ্লেস করব। ডিজাইন টাইমে এখানে একটা লেভেল দেওয়া আছে, which is this, you welcome to mini irs। এখন সেন্টারে এই লেভেলটা আছে, যেটা গিভেন ইন দ্য এফএক্সএমএল কোডে, এটা গিভেন। কিন্তু রান টাইমে কন্ট্রোলার থেকে আমি এই লেভেলটাকে রিপ্লেস করব উইথ অ্যান অ্যাঙ্কর পেন, which is the parent of my chart fx7। Any question? তো তাহলে এই সেন্টারে বা টপে আমরা মেনু বার দিয়েছি, সেন্টারে লেভেল দিয়েছি, বটমে আরেকটা লেভেল দিয়েছি। এই যে কাজগুলো করেছি, এগুলো আমরা সিন বিল্ডারে করেছি। কিন্তু যদি কোডের মাধ্যমে করতে চাই, তাহলে বর্ডার পেনকে মডিফাই করা হবে। সেই ক্ষেত্রে বর্ডার পেনের মেথড ইউজ করতে হবে। এই ক্ষেত্রে সেট সেন্টার অথবা সেট লেফট অথবা সেট রাইট অথবা সেট টপ অথবা সেট বটম, তাহলে এগুলো বর্ডার পেনের মেথড। তাহলে আমার বর্ডার পেনের একটা এফএক্স আইডি লাগবে। So now if I go to the dashboard controller, common dashboard controller, which is the starting page, তাহলে ওইটার যে কন্ট্রোলার, সেখানে যদি আমরা যাই, তাহলে যে কমন ড্যাশবোর্ড ভিউ কন্ট্রোলার, এখানে আমরা দেখতে পাবো আমাদের যে বর্ডার পেন, ওইটারও একটা এফএক্স আইডি আমরা দিয়ে রেখেছি। তার মানে আপনার যে প্যারেন্ট নোড, ওইটারও এফএক্স আইডি লাগতে পারে রান টাইমে যদি ওইটাকে আপনি ম্যানিপুলেট করতে চান। ওকে, অ্যাঙ্কর পেনেরও আপনার এফএক্স আইডি লাগতে পারে। তো ধরেন বাচ্চাদের জন্য একটা অ্যাপ বানাচ্ছেন, যেখানে সে ক্লিক করবে, এটা বিভিন্ন কাজ করতে থাকবে, আর অ্যাঙ্কর পেনের ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ হইতে থাকবে। তো তখন অ্যাঙ্কর পেনের মেথড ইউজ করতে হবে টু চেঞ্জ অর আপডেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ দ্য অ্যাঙ্কর পেন ইটসেলফ। ওকে, তো তাহলে আমরা এই কাজটা করব কোথায়? এই কাজটা করব হলো এই পার্টিকুলার মেনু আইটেমে গিয়ে। তাহলে এটা হচ্ছে জেন্ডার রেশিও পাই চার্ট মেনু আইটেম অন অ্যাকশন, এরকম একটা মেথড থাকবে। তাহলে আমরা যদি চাই এখানে এই যে লোড ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট, এটা তো চার্ট, হ্যাঁ, এই যে এটা ওকে, এখানে মেনু আইটেম ওয়ার্ডটা মিসিং আছে। ওকে, মেনু আইটেম অন অ্যাকশন। ওকে ওকে, অন্যগুলোতে আছে, এটাতে বাদ পড়ে গেছে। ওকে, তো তাহলে এই এই সেন্টারে আমি বারবার বিভিন্ন এফএক্সএমএল লোড করতেছি, এটা একবার না, অনেক ক্ষেত্রেই হচ্ছে। এই জন্য আমি কি করছি, একটা মেথডই বানাই ফেলছি, প্রাইভেট মেথড। সেটা কি, যে লোড এফএক্সএমএল প্যারেন্ট টু বর্ডার পেন সেন্টার নামে, ওইখানে আমি এফএক্সএমএল এর নামটা দিয়ে দিচ্ছি। তাহলে এই যে এটা আমার একটা প্রাইভেট মেথড, অন অ্যাকশন গুলো থেকে কল হবে বলে এটা প্রাইভেট মেথড। তাহলে যেখানে আমি রিসিভ করতেছি ফাইলের নাম, তাহলে যে এফএক্সএমএল লোডার, নেক্সট এফএক্সএমএল লোডার, হোয়াটএভার ইজ দ্য নেম, তাহলে যে ফাইলের নামটা আমি দিয়ে দিচ্ছি ওখানে, গেট ক্লাস ডট গেট রিসোর্স, তারপরে বর্ডার পেনের এফএক্স আইডি ডট সেট সেন্টার, ওই এফএক্সএমএল এর প্যারেন্ট। তো এই কাজটা আমার অনেকগুলো মেনু আইটেমের অন অ্যাকশনই করতে হবে। এই জন্য এই ট্রাই ক্যাচটা বারবার রিপিট না করে আমি একটা মেথডই লিখে ফেলছি, ওই মেথডটাকে জাস্ট শুধু ইউজ করতেছি। তাইলে আমার সেন্টারে এটা লোড হবে। তাহলে দেখেন
এটা ইন্ডিভিজুয়ালি যদি আলাদা একটা সিন করতাম তাহলে জিনিসটা একটা পুরো উইন্ডোতে এই জিনিসটা আসতো, কিন্তু এখন পুরো উইন্ডোতে না এসে আমার প্রিভিয়াস সিনেরই সেন্টারে এটা আসবে। তাহলে প্রিভিয়াস সিন তো অলরেডি লোডেড অবস্থায় আছে, শুধু সেন্টারের লেভেলটা রিপ্লেস হয়ে যাবে উইথ দ্য অ্যাঙ্কর পেন অফ দ্য দ্যাট পার্টিকুলার এফেক্ট বা প্যারেন্ট অফ দ্যাট পার্টিকুলার এফেক্ট। সো এই ঠিক আছে। আচ্ছা, তো এইটা তো আমরা বুঝলাম নেভিগেশনের জিনিস, কিন্তু প্রশ্ন হলো চার্ট কিভাবে কাজ করে, এবং আমরা দেখলাম যে চার্টের এফেক্টস মিলে এই নোটগুলো আছে। এখন এইটা কন্ট্রোলারে গিয়ে দেখতে হবে যে চার্ট কিভাবে লোড হচ্ছে। প্রথমে আমি বলতেছি, রেজিস্টার ডিসাইড করতেছে যে আমি কোন ধরনের ইউজারের জেন্ডার রেশিও চার্ট দেখতে চাই। তো উনি বললো যে আমি ফ্যাকাল্টির জেন্ডার রেশিও চার্ট দেখতে চাই। এখন ডাটা সেট ছাড়া চার্ট ক্যানট বি, যে কোনো চার্টের জন্য ডাটা লাগে, তাই না? স্ট্রাকচার ডাটা না হলে চার্ট জেনারেট করা যায় না। তো এখন সে কি করবে, ফ্যাকাল্টি ডট বিন ফাইলে ঢুকবে, কারণ কম্বো বক্সে ফ্যাকাল্টি সিলেক্ট করা আছে। ঢুকে সেখান থেকে সে ফ্যাকাল্টি অবজেক্টগুলো রিড করার সময় সে তার জেন্ডার কাউন্ট করে ফেলবে, যে মেল কয়টা ফিমেল কয়টা। তো এই যে ভ্যালুগুলো পেলো, মেল কাউন্ট অ্যান্ড ফিমেল কাউন্ট, ওগুলো দিয়ে সে ডাটা সেট, ওগুলোকেই সে ডাটা সেট হিসেবে ইউজ করবে টু রেন্ডার দ্য পাই চার্ট। তাহলে এখানে রেশিও দেখাচ্ছে যে 100%-এর মেল কতটুকু, ফিমেল কতটুকু, 360 ডিগ্রি হচ্ছে 100%। আর আপনি অ্যাবসলিউট ভ্যালু দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে বলতেছে যে আমার ফিমেল ফ্যাকাল্টি 160 and male faculty 250, and this is the ratio. ভ্যালুটা এটার জন্য আমাদের এক্সট্রা কোড করতে হয়েছে, কিন্তু আমি যদি শুধু রেন্ডারিং এর কথাটাই লিখি তাহলে কোড 3 লাইনের কোড, চার্ট জেনারেট করার কোড 3 লাইন। আচ্ছা, এখন উনি যদি বলে যে না আমি স্টুডেন্টের জেন্ডার রেশিও দেখতে চাই, তো তখন আবার স্টুডেন্ট ডট বিন খুলে সেখান থেকে স্টুডেন্টের যে রিড অবজেক্টের মাধ্যমে অবজেক্টগুলো পাবে তার আবার গেটার দিয়ে গেট জেন্ডারের মাধ্যমে জেন্ডার কাউন্ট করে ফেলবে, করে সেই দুইটা কাউন্ট ইউজ করে এই চার্ট জেনারেট করবে। তাহলে এটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে মেল ফিমেল রেশিও, তার অ্যাবসলিউট ভ্যালু কত, ফিমেল হচ্ছে 5400, মেল স্টুডেন্ট হচ্ছে 7000। তাহলে এই কাউন্ট দুটো সে কোথেকে পেল, স্টুডেন্ট ডট বিন ফাইল থেকে। ওখানে আমার টোটাল এই 12,000 সামথিং স্টুডেন্ট আছে, তার মধ্যে সে রিড অবজেক্ট করার সময় কাউন্ট করছে যে যদি গেট জেন্ডার মেল হয় তাহলে মেল কাউন্ট প্লাস প্লাস, গেট জেন্ডার যদি ফিমেল হয়, গেট জেন্ডার ডট ইকুয়ালস যদি ফিমেল হয় তাহলে ফিমেল কাউন্ট প্লাস প্লাস। তাহলে ফাইল ওপেন করার আগে সে দুইটা কাউন্টার নিয়ে নিছে, জিরো, ওগুলোকে বাড়াইছে, সেগুলোই সেই ভ্যালুগুলোই আমার চার্টের ডাটা সেটে ইউজ হয়েছে। আরেকটা চার্টের এফএক্সএমএল আছে, সেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে গ্রেড কি কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট। এখানে বার চার্ট ইউজ করা হয়েছে, ওই যে এখানে আমার পাই চার্টের জায়গায় বার চার্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আসতে হবে। ওকে, তো এই বার চার্টের ডাটা সেট তৈরি করার জন্য ফাইল থেকে তো আনতে হবে। তো তাহলে সে বলে দিচ্ছে যে সিএসসি 213 হোয়াট এভার দ্য কোর্স, সে বললো সিএসসি 213 2024-এর সেমিস্টার অটাম। তাহলে এখান থেকে সে 213 সিলেক্ট করলো, এখান থেকে অটাম সিলেক্ট করলো, ইয়ার 2024। তাইলে রেন্ডার চার্ট, এই বাটনের কাজ কি, চার্টে ডাটা সেট অ্যাপ্লাই করা। বা আগেরটাতে আমরা দেখছিলাম, আগেরটাতে কি ছিল, এই যে লোড জেন্ডার চার্ট, এই বাটনের অনেকশনের কাজ কি, এই পাই চার্টে ডাটা সেট অ্যাপ্লাই করা। চার্টে ডাটা সেট অ্যাপ্লাই করে দিলেই চার্ট রেন্ডার হয়ে যাবে। যেমন কম্বো বক্সের আইটেমসে আইটেম অ্যাড করলেই কম্বো বক্স ওটা অটোমেটিক চলে আসে। টেবিল ভিউ এর আইটেমসে
অবজেক্ট অ্যাড করলে একটা রো অটোমেটিক চলে আসে। একইভাবে চার্টের ডাটা অবজেক্ট অ্যাপ্লাই করলেই চার্ট চলে আসে বা চলে আসবে। তাহলে এই বাটনের হ্যান্ডলারের কাজ হচ্ছে, অনেকসময় কাজ হচ্ছে চার্টে ডাটা সেট অ্যাপ্লাই করা। কিন্তু ডাটা সেট অ্যাপ্লাই করতে গেলে আগে আমাকে তো ডাটা ক্যালকুলেট করে নিতে হবে বা রিট্রিভ করতে হবে। এখন what can be the source of the data for your chart? What are the possibilities? এক হতে পারে যে ইউজার ইনপুট দিয়েই আপনি চার্ট বানাচ্ছেন। ওকে, সেটা হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আপনাকে স্টোরড ইনফরমেশন ইউজ করতে হবে টু জেনারেট চার্ট। কোম্পানির পারফরমেন্স, সেলস পারফরমেন্স কোন দিকে যাচ্ছে, সেলস ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, হুইচ ইজ ইন দ্য ডেটাবেস। তো এই যে উইথড্র রেশিও চার্ট, এটা তো আর ইউজার ইনপুট দিয়ে হবে না, এটা আমাকে গ্রেড ইনফরমেশন ইউজ করতে হবে, তাই না? তাহলে এই ডাটা সেটের জন্য যে ডাটা, সেইটা তৈরি করাটাই হচ্ছে আমার কোডিং লজিক। যে হুইচ ফাইল, একটা ফাইলে যদি না থাকে ডাটা, ডিফারেন্ট ফাইল ইউজ করতে হয়, তাহলে কোন ফাইল বা কোন কোন ফাইল আমাকে ওপেন করতে হবে, সেগুলোকে আমি আবার অবজেক্টিভ করে ফিল্টার করবো কিভাবে, সেখান থেকে ক্যালকুলেট করে ডাটা কাউন্ট ফাউন্ড হোয়াট এভার অ্যাভারেজ, তাহলে সেই ভ্যালুটা ওই দ্যাট ইজ মাই কোডিং লজিক। ওয়ান্স আই গেট দ্য ডেটা, চার্টের লজিক খুব সিম্পল, যে ক্রিয়েট দ্য ডাটা অবজেক্ট, অ্যাড ইট টু দ্য চার্ট। যেমন কম্বো বক্সে আমরা হয় স্ট্রিং অবজেক্ট অ্যাড করছি অথবা র্যাপারের ইন্টিজার অবজেক্ট অ্যাড করছি। টেবিলেও আমরা কি কোন একটা ক্লাসের অবজেক্ট অ্যাড করছি, প্রোডাক্ট ক্লাস, এমপ্লয়ি ক্লাস, টেবিলে আমরা যা দেখতে চাইছি। তাহলে এখানেও আমাকে একটা ডাটা ক্লাসের অবজেক্ট অ্যাড করতে হবে। তো সেটা তো 2 লাইনের কাজ, কম্বো বক্সে বা টেবিল ভিতে অ্যাড করা তো 2 লাইনের কাজ। গেট আইটেমস ডট অ্যাড, কি অ্যাড, এই ডাটা অবজেক্ট অ্যাড, বা টেবিলের ক্ষেত্রে এই মডেল ক্লাস অবজেক্ট অ্যাড বা এই ডামি ক্লাস অবজেক্ট অ্যাড। কম্বো বক্সের ক্ষেত্রে স্ট্রিং ক্লাস অবজেক্ট অথবা র্যাপার ক্লাস অবজেক্ট। এখানেও আমাকে চার্টে ওই চার্টের যে করসপন্ডিং ডাটা অবজেক্ট সেগুলো, কিন্তু ডাটা অবজেক্ট অ্যাড করতে হলে ডাটার কনস্ট্রাক্টরে আমাকে ওই ক্যালকুলেটেড ভ্যালুগুলো ইউজ করতে হবে। তাহলে ভ্যালুগুলো বের করাটাই কিন্তু আসলে আমার কোডিং লজিক। বাকিটুকু ডাটা অবজেক্ট নিউ করে চার্টে অ্যাড করা তো 2 লাইনের জিনিস, এইখানে বোঝার তেমন কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড কাজ। বুঝাইতে পারছি? তাহলে এখানে কি করতে হবে বলেন? তা আমি বললাম CSC 213 2024 অর্থাৎ এখন এই বাটনের অন অ্যাকশনে কি হবে? বার চার্ট, মানে বার আসবে কয়টা? হ্যাঁ, তাহলে এই যে এখানে বলা আছে সেকশন নাম্বার, আর এদিকে কি বারের হাইট কি রিপ্রেজেন্ট করে, কি উইথড্র, নাম্বার, নট পার্সেন্টেজ, নাম্বার। তাহলে অ্যাবসোলুট ভ্যালু, তাহলে আপনাকে অ্যাবসোলুট উইথড্রর সংখ্যা কাউন্ট করতে হবে। কোত্থেকে করবেন? গ্রেড ডট বিন থেকে। তাহলে গ্রেড ক্লাসের ফিল্ড কি? তো ফ্যাকাল্টি যখন গ্রেড সাবমিট করে, গ্রেড ক্লাসের ফিল্ড হিসাবে কি আসে? এই যে স্টুডেন্ট আইডি, এইটা স্টুডেন্ট ক্লাসের ফরেন ফিল্ড। কোর্স আইডি, এটা কোর্স ক্লাস থেকে আসছে ফরেন ফিল্ড। আর তার নিজস্ব ফিল্ড হচ্ছে কোন সেমিস্টারের গ্রেড, এটা কোন ইয়ার, আর সেকশন আর লেটার গ্রেড। তাইলে অটাম 2024 সেকশন 3 গ্রেড A মাইনাস, CSC 213 এই স্টুডেন্ট আইডি। তাহলে এই অবজেক্ট আমাকে ইউজ করতে হবে টু গেট দ্য উইথড্র কাউন্ট। তাহলে কি হবে? তাহলে আমার লজিকটা কি হবে এখানে? তাহলে প্রথমে সে গ্রেডস ডট বিন ওপেন করবে, তাই না? তারপরে তার সেকশন কাউন্ট লাগবে, যে সেকশন 1 ডাব্লিউ কাউন্ট। তাহলে ডাব্লিউ কাউন্ট 1 থেকে ডাব্লিউ কাউন্ট 8, যে কয়টা সেকশন। ওকে, তাহলে আপনার আইইউবিতে যদি
ম্যাক্সিমাম কয়টা সেকশন অ্যালাউড হয় কোন একটা কোর্সে? 8টা না, আপনার কোনো ধারণাই নাই। ইংলিশ 1 40টা সেকশন হয়, বিভিন্ন 25, 30, 40টা সেকশন হয়। হ্যাঁ, তাহলে তো ধরেন হাইয়েস্ট 50 সেট করা আছে, তাহলে 50টা কাউন্ট দিয়ে দেন, ডাব্লিউ কাউন্ট। তো ইনিশিয়ালি সবগুলো জিরো করে দিতে হবে। এখন আপনার কাজ কি? হুম, এখন আপনি একটা গ্রেড অবজেক্ট রিড অবজেক্ট করলে গ্রেড অবজেক্ট পাবেন। তাহলে এই গ্রেড অবজেক্টের মধ্যে আপনাকে কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে যে যদি গ্রেড অবজেক্টের গেট কোর্স আইডি এটা সমান হয় and get year এটার সমান সমান হয় and also get semester এটার সমান হয়, তাহলে এই অবজেক্টের জন্য আমি একটা কাউন্টার কি না, এই গ্রেড অবজেক্টের জন্য আমি কি একটা কাউন্টার বাড়াবো নাকি বাড়াবো না? না, ডিপেন্ড করে না, সেমিস্টার ইয়ার এবং সেকশন যদি মিলে যায় তখন আমি চেক করবো যে এটা ডাব্লিউ কিনা। এইটা যদি ডাব্লিউ না হয় ছেড়ে দেন, পরেরটাতে যান। আর এটা যদি ডাব্লিউ হয় তাহলে এখন এইটা সেকশন 1 না, তাহলে আপনাকে এই যে কাউন্টার 1 প্লাস প্লাস করতে হবে। এটা সেকশন যদি 2 হয় তাহলে কাউন্টার 2 প্লাস প্লাস করতে হবে। তো এখানে আবার আপনার ইফেলস দিয়ে প্লাস প্লাস করতে হবে। তাহলে এইভাবে গ্রেড অবজেক্টগুলো রিড হয়ে গেলে আপনি পেয়ে গেলেন ডাব্লিউ কাউন্ট। এখন প্রত্যেকটা ডাব্লিউ কাউন্টকে আপনার চার্টের ডাটা সেটে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যে কয়টা ডাব্লিউ কাউন্ট নন জিরো সেই কয়টাই সেকশন, সেই কয়টাই ডাব্লিউ, তাহলে সেই কয়টা বার, সেই কয়টা ডাটা অবজেক্ট আপনি অ্যাড করবেন, তাহলে সেই কয়টা বার চলে আসবে। সো তাহলে বার মানে চার্ট রেন্ডার করাটা কোনো দেখতে খুব ফ্যান্সি, কিন্তু চার্ট রেন্ডারিং ইটসেলফ ইজ এ 3 লাইনস কোড। দ্য মেইন লজিক হচ্ছে হাউ আই গেট দ্য ডেটা ফ্রম ওই যে by synthesizing my data set, মানে অ্যাকচুয়াল স্টোরড ইনফরমেশন। তাহলে এখন আমরা দেখি যে ডাটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা হয়। ওকে, এখন আপনি আমাকে বলেন কম্বো বক্স ক্লাস আমাদের এই স্ক্র্যাচ প্যাডে আছে অলরেডি। আমি যদি এটাকে সার্চ করি ক্লাস কম্বো বক্স, কম্বো বক্স ক্লাসের ফিল্ড হিসাবে কি আছে? আইটেমস। আইটেমস এর টাইপ কি? কোথায় পাইলেন এটা? দিস ইজ নট দ্য ফুল কম্বো বক্স ক্লাস, বাট আমরা একটা পার্শিয়াল ভিউ নিচ্ছি এখানে। তাহলে এই আইটেমস এর টাইপ কি? স্ট্রিং হবে? স্ট্রিং হবে? এই ইউজার টাইপের এটা কি একটা ফিল্ড? তো এটার টাইপ কি? এটা এটা ফিল্ডের নাম, কিভাবে বুঝলেন? পিডব্লিউ এর টাইপ কি? আইডি এর টাইপ কি? কিভাবে বুঝলেন? তাইলে আইটেমস এর টাইপ কি? আবার বলে লিস্ট। আইডি টাইপ কি বলছেন? পিডব্লিউ এর টাইপ কি বলছেন? তাহলে আইটেমস এর টাইপ কি হবে? অবজারভেবল লিস্ট। আবল তাবল বলতেছেন কেন? আপনার বামেই তো দেওয়া আছে এটার টাইপ কি। এখন অ্যারে লিস্ট তো আমরা জানি, জানি না? এখন খেয়াল করেন ইনহেরিটেন্স আমাকে কি অ্যালাউ করে? ইনহেরিটেন্স অ্যালাউ মি টু রিপ্রেজেন্ট নট অনলি যার টাইপের হ্যান্ডেল সেই টাইপের ইনস্ট্যান্স, যদি সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ইন্টারফেস না হয়। Not only that, it allows to represent any
ক্লাস নিচে যে ওটাকে ইনহেরিট করে, তাই না? তাহলে সোর্সের হ্যান্ডেল ক্যান বি ইউজড টু রিপ্রেজেন্ট ইনহেরিটেড ক্লাসের ইনস্ট্যান্স অ্যাজ ওয়েল। এটা আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়েও দেখছি যে ওওএস ইকুয়াল টু নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম অথবা ওএস ইকুয়াল টু নিউ অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, দেখছি না? তারপর আমরা ইউজারের ক্ষেত্রেও দেখছি ইউজার ইউ কোলন ইউজার লিস্ট ইউ ডট শো প্রোফাইল। তাহলে শো প্রোফাইল প্রত্যেকটা সাবক্লাসে ওভাররাইট করা আছে। তো পলিমরফিজম এটা আমরা অলরেডি জানি। তো এখন দেখেন ইউজার একটা ক্লাস এন্ড ফ্যাকাল্টি হচ্ছে ইউজারের সাবক্লাস, তাহলে বলা যায় না যে ইউ ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি। আবার আপনি বলতেছেন যে ফ্যাকাল্টি এক্সটেন্স ইউজার ইমপ্লিমেন্টস রিসার্চার ট্যাক্স পেয়ার সিরিয়ালাইজেবল, তাহলে রিসার্চারকেও তো সে ইনহেরিট করে, ট্যাক্স পেয়ারকেও সে ইনহেরিট করে। কাজে আপনি রিসার্চার হ্যান্ডেল আর দিয়েও নিউ ফ্যাকাল্টি করতে পারবেন, ট্যাক্স পেয়ার হ্যান্ডেল কি দিয়েও নিউ ফ্যাকাল্টি করতে পারবেন। ঠিক আছে? ওকে, তো আপনার যে গেট আইটেমস, আপনার যে গেট আইটেমস কম্বো বক্স ক্লাসের, আমরা যদি কম্বো বক্স একটা দেখি এখানে কোনটাতে আছে কম্বো বক্স, এই চার্টে আছে তাই না? কোন চার্টে আছে? ইউজার স্পেসিফিক চার্টে আছে, ওই যে ইউজার ডিসাইড করতেছে। কম্বো বক্সটা কোথায়? ইউজার টাইপ, এটা আইটেমস কোথায় অ্যাড করা হয়েছে দেখেন তো। আচ্ছা ঠিক আছে, এইটাতে না গিয়ে যেটা আপনারা ফ্যামিলিয়ার সেই ধরনের একটা ইয়েতে যাই, ইউজার ক্রিয়েট করা, ক্রিয়েট অ্যাড নিউ ইউজার কন্ট্রোলার। এখানে যদি যাই, এই যে দেখেন এখানে আমরা কি করতেছি, এই যে অ্যাড বা অ্যাড অল, এটা কোন ক্লাসের অবজেক্ট আপনি অ্যাড করতেছেন, কোথায় অ্যাড করতেছেন? কম্বো বক্সে অ্যাড করতেছেন না, কম্বো বক্সের ভিতরে যে অ্যারে লিস্ট আছে যার নাম হচ্ছে আইটেমস, ওইটাতে অ্যাড করতেছেন। তা এখন কম্বো বক্সের ভিতরে যে লিস্ট, ওটার হ্যান্ডেলের টাইপ হচ্ছে ইন্টারফেস পলিমরফিজম, কিন্তু অবজেক্ট হচ্ছে অ্যারে লিস্ট। কারণ ইন্টারফেসকে তো আর ইনস্ট্যান্সিয়েট করা যায় না, করা যায়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসকে তো নিউ করা যায় না। তাহলে নিউ হবে অ্যারে লিস্ট, কিন্তু টাইপটা অ্যারে লিস্ট না বলে ইন্টারফেস, পলিমরফিজম এলাও করার জন্য। তাহলে অবজারভেবল লিস্ট কিন্তু আসলে একটা ইন্টারফেস। দেখেন এখানে যে গেট আইটেমস রিটার্ন টাইপ হচ্ছে কি, অ্যারে লিস্ট না অবজারভেবল লিস্ট? অবজারভেবল লিস্ট। তাহলে আপনি যদি এই কোডটাতে যান, তাহলে দেখেন গেট আইটেমস রিটার্ন টাইপ অবজারভেবল লিস্ট, আর অবজারভেবল লিস্ট নিজে একটা জেনেরিক ইন্টারফেস। তাহলে এই অবজারভেবল লিস্ট যতগুলো ক্লাস অবজারভেবল লিস্ট ইনহেরিট করে সবাইকেই অবজারভেবল লিস্ট হ্যান্ডেল রিপ্রেজেন্ট করতে পারে। এই পলিমরফিজমটা যাতে অ্যালাউড হয় এই জন্য ওটা টাইপ অবজারভেবল লিস্ট, কিন্তু আসলে নিউ কিন্তু হবে অ্যারে লিস্ট। এই যে আর হচ্ছে রিসার্চার হ্যান্ডেল, কিন্তু নিউ হবে ফ্যাকাল্টি অথবা R&D অফিসার, কারণ এরা দুজন রিসার্চারকে ইমপ্লিমেন্ট করে। ওকে, ওইটাই হচ্ছে এখানে যে আমার
কম্বো বক্সে কম্বো বক্সের যে আইটেমস ওটার টাইপ হচ্ছে অবজারভেবল লিস্ট। তো এখন এখন আপনার এই যে নোড যার ভিতরে কালেকশন থাকে, কম্বো বক্স, টেবিল ভিউ, চার্ট, এই কালেকশন গুলো সবই কিন্তু আসলে অবজেক্ট হিসাবে তারা অ্যারে লিস্ট, কিন্তু টাইপ হিসাবে সুপার মানে ইন্টারফেসের হ্যান্ডেল অবজারভেবল লিস্ট। তাহলে আপনি ডাটা সেটে যে অবজেক্ট গুলো তৈরি করবেন, ডাটা অবজেক্ট গুলো, এগুলো কোথায় অ্যাড করবেন? অ্যারে লিস্ট, ইনস্ট্যান্স অ্যারে লিস্ট, কিন্তু কোডের মধ্যে অবজারভেবল লিস্ট হ্যান্ডেল হিসাবে যেটা থাকবে সেইটাতে অ্যাড আইটেমস করতে হবে। বুঝাইতে পারছি? ওকে। এখন এটা আমি দুইভাবে করতে পারি। তাহলে আমার এই যে ইউজার স্পেসিফিক চার্ট কন্ট্রোলারে যদি যাই, তাহলে এখানে দেখেন আমার এই কম্বো বক্স যখন আমি ডিক্লেয়ার করি, তখন এই কম্বো বক্সের টাইপ কি হয়? কম্বো বক্সের টাইপ কি হয়? আমি একটা টাইপ ঠিক করে দিই, স্ট্রিং, তাই না? অথবা র্যাপার ইন্টিজার। টেবিল ভিউ এর ক্ষেত্রে এখানে টাইপ কি হয়? টেবিল ভিউ হইলে আমি এখানে একটা টাইপ বলে দিই, প্রোডাক্ট, প্যাসেঞ্জার, ওকে, গ্রেড, রো হিসাবে আমি যা দেখতে চাই। তাইলে পাই চার্টের ক্ষেত্রে এখানে কি থাকবে? পাই চার্টের যে ডাটা অবজেক্ট, সেই ডাটা অবজেক্টের এই পাই চার্টের যে ডাটা অবজেক্ট মানে কালেকশন অ্যারে লিস্ট, ওইটাতে আমাকে অ্যাড করতে হবে ডাটা অবজেক্ট। ঠিক আছে? এখন পাই চার্টের ভেতরে যে অ্যারে লিস্টটা আছে ওইটার নাম আইটেমস। কম্বো বক্সের ভেতরে যেটা আছে ওইটার নাম আইটেমস। টেবিল ভিউর ভেতরে যেটা আছে ওইটার নামও আইটেমস। এই জন্য আমরা বলি গেট আইটেমস। কিন্তু চার্টের ভেতরে যেটা আছে, পাই চার্টের ভেতরে, সেটার নাম হচ্ছে ডাটা। তাইলে আমার এই পাই চার্টের ভেতরে একটা অবজারভেবল লিস্ট আছে যেটার নাম হচ্ছে ডাটা। তাহলে আমাকে গেট ডাটা ডট অ্যাড। আর যদি আমার বাইরে থেকে ইন্ডিভিজুয়ালি যদি আমি অ্যাড করতে চাই, তাইলে আমি যদি ইন্ডিভিজুয়ালি ডাটা অবজেক্ট অ্যাড করতে চাই, সো ইফ আই want to add data instances individually, okay, to PyChart ID, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে PyChart ID ডট কম্বো বক্সের ক্ষেত্রে কি করবেন, বা টেবিল ভিউর ক্ষেত্রে টেবিল ভিউ আইডি ডট, টেবিলে কিভাবে অবজেক্ট অ্যাড করছেন, টেবিল ভিউ আইডি ডট গেট আইটেমস ডট অ্যাড। এখানে কি হবে? চার্ট আইডি ডট গেট ডেটা, গুড, গেট ডাটা ডট অ্যাড। এখানে আপনার নিউ ডাটা ইনস্ট্যান্স, এইটা আপনাকে অ্যাড করতে হবে একটা একটা করে, ওকে, ওয়ান বাই ওয়ান, ইন্ডিভিজুয়ালি। স্পেলিং ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা জি হবে? ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি, ওয়ান বাই ওয়ান। তাহলে এটা, অথবা আমার যদি এরকম হয় যে if I already have a external list, if I want to add a complete external array list instance, array list of data instance, okay, not individually,
as a whole to the pie chart, তাহলে আমাকে একটা অ্যারে লিস্ট বাইরে রেডি রাখতে হবে, আমার নিজের তৈরি করা অ্যারে লিস্ট, কিন্তু ডিক্লেয়ার করতে হবে অবজারভেবল লিস্ট হিসাবে, কারণ ঢুকবে তো অবজারভেবল লিস্টের মধ্যেই, হ্যান্ডেল তো অবজারভেবল লিস্ট। তাহলে আমি আমার একটা নিজস্ব অবজারভেবল লিস্ট তৈরি করব। তাহলে অবজারভেবল লিস্ট, লেটস সে মাই চার্ট ডাটা লিস্ট ইকুয়াল টু, আমরা এখানে কি বলতে পারি যে নিউ অ্যারে লিস্ট করতে পারি, কিন্তু এখানে নিউ অ্যারে লিস্ট করবো না, আমরা এফএক্স কালেকশনস বলে একটা ক্লাস আছে, এফএক্স কালেকশনস ডট ওকে গেট অবজারভেবল অ্যারে লিস্ট। ওকে, তাহলে ও আমাকে একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে, এটা স্ট্যাটিক মেথড এফএক্স কালেকশনস ক্লাসের। তাহলে এফএক্স নোডের কালেকশনস হিসাবে সে কিছু ইনস্ট্যান্স রিটার্ন করতে পারে, বিভিন্ন স্ট্যাটিক মেথড তৈরি করা আছে। তাহলে আমরা একটা অ্যারে লিস্ট চাচ্ছি যেটা অবজারভেবল লিস্ট রিপ্রেজেন্ট করবে, সো গেট মানে অবজারভেবল অ্যারে লিস্ট। ওকে, না শুরু হয় নাই। তাইলে আমরা এখন কি করব, এখন এটার মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি অ্যাড করব। নাও মাই চার্ট লিস্ট, এই যে এখানে গেট ডাটার জায়গায় মাই চার্ট লিস্ট ডট অ্যাড, মাই চার্ট ডাটা লিস্ট ডট অ্যাড কি অ্যাড করব, নিউ ডাটা ইনস্ট্যান্স। ওকে, 1 by 1 বুঝাইতে পারছি? তাহলে যখন সবগুলো আমার অ্যাড করা হয়ে যাবে তখন আমি কি করব, পাই চার্ট আইডি গেট ডাটা ডট অ্যাড না, কিন্তু আমি আমার এইটাকেই এখন ডাটার মধ্যে বসাবো। তাহলে কি করতে হবে, পাই চার্ট আইডি ডট সেট ডাটা, সেট ডাটা দিয়ে গেট ডাটা আমাকে অবজারভেবল লিস্ট রিটার্ন করে, সেট ডাটাতে অবজারভেবল লিস্ট আমি দিয়ে দিই। গেট অ্যাড্রেস আমাকে অ্যাড্রেস রিটার্ন করে, সেট অ্যাড্রেস আমি অ্যাড্রেস দিয়ে দিই। তাহলে গেট সেট ডাটাতে আমাকে একটা অবজারভেবল লিস্ট দিতে হবে, যেটা আমি অলরেডি বাইরে বসে বসে পপুলেট করছি, সেটা কি মাই চার্ট ডাটা লিস্ট। তাইলে আপনি যদি একটা একটা করে ওই টেবিল বা কম্বো বক্স আমরা যেভাবে ঢুকাইছি সেভাবে যদি করতে চান, তাহলে গেট ডাটা ডট অ্যাড এটা করতে পারেন। তাহলে আপনার অবজারভেবল লিস্ট বানাইতেও হবে না। না, এটা ডিপেন্ড করে, আপনি যদি ওখানে বসে বসে নিউ করে দেন আপনি এভাবে দিতেই পারেন, আমরা টেবিলেও তাই দিছি, কম্বো বক্সে তাই দিছি। কিন্তু কেউ যদি আপনাকে একটা কালেকশন দিয়ে বলে ডাটা সেটটা আপনাকে দিয়ে দিলাম, ইউজ ইট ইন দ্য চার্ট, তখন তো আপনি সেট ডাটা ইউজ করবেন, তাই না? আপনি ওই মেথডে বসে বসে একটা একটা করে বানায় একটা একটা করে অ্যাড করতে পারেন। কিন্তু কেউ যদি আপনাকে একটা অবজারভেবল লিস্ট দিয়ে বলে ইউজ দিস অবজারভেবল লিস্ট, ধরেন আগের এফএক্সএমএল একটা অবজারভেবল লিস্ট আপনি বানাইছেন, ওইটা ডাটা পাস করে দিলেন পরের এফএক্সএমএল প্যারামিটার হিসেবে, এবং পরের এফএক্সএমএল ওইটাকেই সরাসরি একটা চার্টের ডাটা সেট ইউজ করলো, ওই পরের এফএক্সএমএল আপনি চার্ট দেখতে পাবেন, হইতে পারে। আমরা কি করতেছি, এখানে ফাইল থেকে ডাটা বের করে একটা একটা করে ডাটা অবজেক্ট তৈরি করে যদি অ্যাড করি, আই ক্যান ইউজ দিস অ্যাপ্রোচ, যেটাতে আমরা ফ্যামিলিয়ার। ওর ভেতরে যে ডাটা অবজারভেবল লিস্ট আছে ডাটা নামে, ওইটাতেই অ্যাড করতেছি, গেট ডাটাতে বের করে। আর এখানে আমি একটা বাইরের অবজারভেবল লিস্টে অ্যাড করতেছি, বাইরের অবজারভেবল লিস্ট আমি অ্যাড করতেছি, যেটা আমার চার্টের অবজারভেবল লিস্ট না, কিন্তু ওয়ান্স দ্যাট বাইরের অবজারভেবল লিস্ট ইজ রেডি, আমি সেট ডাটাতে গিয়ে, এটা সেট ডাটা হবে, এই সেট ডাটাতে গিয়ে আমি ওইটা আগের ডাটা যেটা ছিল সেটাকে রিপ্লেস করে দিচ্ছি উইথ দিস নিউ অবজারভেবল লিস্ট। তাহলে আমার বাইরের অবজারভেবল লিস্টটাই এখন আমার চার্টের অবজারভেবল লিস্ট হয়ে যাবে। ওকে, এখন আপনাকে পাই চার্ট ক্লাসটা একটু দেখতে হবে। তাহলে পাই চার্ট ক্লাসটা যদি আপনাকে একটু দেখাই,
পাই চার্ট কোথায়? এই যে আমার পাই চার্ট। হ্যাঁ, পাই চার্টেরও একটা এফএক্স আইডি আমরা দিয়েছি, এই যে পাই চার্ট। নাও লুক এট দ্য পাই চার্ট ক্লাস। এটা কত লাইনের কোড পাই চার্ট ক্লাসটা? এটা প্রায় 1020 লাইনের একটা ক্লাস কোড। এখন একটা ক্লাসের মেম্বার হিসাবে কি থাকে? স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, এটার মেম্বার হিসাবে কি থাকে? ফিল্ড থাকতে পারে। নন স্ট্যাটিক ফিল্ড হলে আমরা বলবো যে আসিফ ডট আইডি। স্ট্যাটিক ফিল্ড হলে আমরা বলবো যে স্টুডেন্ট ডট ইউনিনেম। মেথড থাকতে পারে। নন স্ট্যাটিক মেথড হইলে আসিফ ডট পে বিল। আর যদি স্ট্যাটিক মেথড হয় স্টুডেন্ট ডট ভেরিফাই লগ ইন সাপোজ। এই দুইটাই আমরা দেখে আসছি। বা ক্লাসের মেম্বার হিসেবে একটা পুরো আস্ত ক্লাসও থাকতে পারে। এইটা আপনারা দেখেন নাই আগে, এটাকে বলছি আমরা ইনার ক্লাস, ক্লাস ইনসাইড দ্য ক্লাস। আপনাকে দেখাই ক্লাস ডেটা, এই যে দেখেন, আর 779 নাম্বার লাইনে শুরু হয়েছে। এটা একটা ইনসাইড ক্লাস, মানে পাইচার্ট ক্লাসের বডির ভিতরেই ডাটা ক্লাসটাকে বানানো হয়েছে। এবং এটা প্রায় 200 লাইনের কোড, এটা 900 সামথিং এ গিয়ে শেষ হয়েছে। ওকে, 900 সামথিং এ গিয়ে এটা, এই যে এটা, দিস ইজ দ্য এন্ড অফ ডাটা ক্লাস। তাহলে আপনার তো স্টুডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, আপনি বলতে পারেন স্টুডেন্ট S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, কিন্তু ইনার ক্লাসের ক্ষেত্রে তো এটা বলতে পারবেন না। ইনার ক্লাসের ক্ষেত্রে কি বলতে হবে? যে আউটার ক্লাস ডট ইনার ক্লাস, ওইভাবে ইউজ করতে হবে। তাইলে আমার ইনার ক্লাসটা হচ্ছে একটা স্ট্যাটিক ক্লাস, তার মানে এটা ক্লায়েন্ট হিসাবে আউটার ক্লাসের নাম ইউজ করতে হবে, নট অবজেক্ট। তার মানে পাইচার্ট ডট ডাটা, পাইচার্ট ডট ডাটা। ওকে, তাহলে নিউ করতে হবে নট ডাটা, পাইচার্ট, কারণ ডাটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস না, এটা পাইচার্ট ক্লাসের ভেতরে ইনার ক্লাস। ইনার ক্লাস দেওয়ার উদ্দেশ্য হলো পাইচার্ট ক্লাসের ছাড়া অন্য, পাইচার্ট ক্লাসের ইনার ক্লাস ছাড়া এই ডাটা ক্লাসটাকে অন্য কোথাও ইউজ করা যাবে না। ওকে, সো ইটস এ সর্ট অফ, বুঝতে পারছি? তো তাহলে আমাদের এই বাটনের অন অ্যাকশনে যদি আমরা যাই, চার্ট বাটনের অন অ্যাকশনে যদি আমরা যাই, তাহলে আমরা কি করতেছি? এই জন্যই আমরা এখানে বলতেছি যে পাই চার্টের আমরা যে অবজারভেবল লিস্ট বানাইলাম, এটার জেনেরিক টাইপ কিন্তু আসলে ডাটা ক্লাসের অবজেক্ট। কিন্তু ডাটা ক্লাসের অবজেক্ট ডাটা বললে হবে না, পাইচার্ট ডট ডাটা বলতে হবে, কারণ ডাটা ক্লাসটা স্বাধীন না, সে পাইচার্ট ক্লাসের ভেতরে ইনার ক্লাস। কিন্তু স্টুডেন্ট হলে আমি এখানে শুধু স্টুডেন্ট বলতাম। ওকে, তাহলে নিউ করার সময় আমাকে ওই একই কাজ করতে হবে। তাইলে আমি এখন এখানে আমি কোড লিখছি, ওপেন স্টুডেন্ট ডট বিন অ্যান্ড ক্যালকুলেট দুইটা কাউন্টার, মেল কাউন্ট অ্যান্ড ফিমেল কাউন্ট। এখন এই যে নিউ লিস্টে অ্যাড করতেছি, লিস্ট হচ্ছে আমার এক্সটার্নাল অবজারভেবল লিস্ট, ওইখানে আমি অ্যাড করতেছি নিউ, এই যে ডাটা ক্লাসের অবজেক্ট, ডাটা ক্লাস মানে পাইচার্ট ডট ডাটা ক্লাস। তার কনস্ট্রাক্টরে আমি বলে দিচ্ছি দ্য লিজেন্ড অ্যান্ড দ্য ক্যালকুলেটেড ভ্যালু। তা আমি তো ক্যালকুলেট করি নাই, আমি তো আপনাকে করবো, ওটা আপনি করবেন। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এখানে তাহলে আপনি দিবেন মেল কাউন্ট, এখানে দিবেন ফিমেল কাউন্ট। এটা আমি আমার অবজারভেবল লিস্টে যেহেতু অ্যাড করলাম, সেট ডাটা লিস্ট। কিন্তু আমি এভাবে করতে পারতাম যে গেট পাইচার্ট আইডি ডট গেট ডাটা ডট অ্যাড নিউ পাইচার্ট ডাটা, ওকে, মেল, তারপরে ধরুন আদার্স স্টুডেন্ট যদি থাকে তাহলে ওটা ওইভাবেও আপনি দিতে পারেন। তাহলে এখানে লিস্টের মধ্যে অ্যাকুমুলেট করে লিস্টকেই পাঠিয়ে দিতে পারেন সেট ডাটায়, অথবা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে এইভাবেও করতে পারেন। তাহলে এই 55-44 নাম্বার লাইনেই কিন্তু আপনার চার্ট জেনারেট হয়ে যাবে। তাহলে চার্ট জেনারেশনের কোড কতটুকু? এই অবজারভেবল লিস্ট অ্যাড করা, আর উপরে গিয়ে এফএক্স আইডিটা ঠিক করে দেওয়া। এই তাহলে চার্টের রেন্ডারিং এর কোড কিন্তু 2 লাইন।
কিন্তু ডাটা অবজেক্টের ভ্যালুগুলো ক্যালকুলেট করাটাই হচ্ছে মূল কথা। ওকে, তো আজকে তো সময় নাই, সময় শেষ। তাহলে নেক্সট ক্লাসে আমাকে একটু রিমাইন্ডার দেন যে বার চার্টটা আমরা একটু দেখতে চাই, প্লাস আপনাদের রিভিউ, আপনাদের কোশ্চেন টোশ্চেন সব রেডি করে আসবেন, কার কি কোশ্চেন আছে। ওকে, প্রজেক্ট রিলেটেড, ফাইনাল রিলেটেড, ঠিক আছে? ওকে, আর এইটার কন্টিনিউশনটা আপনারা বসে থাকেন না মানডের জন্য, আজকের সেকশন 8 এর ভিডিওতে দেখে নিন, ঠিক আছে?